উভয়পন্থীরা বলছেন সাউথপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত সাউথপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে, তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিগের মুরব্বী হবেন কে, কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়লো। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাঁধবে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন, কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন, নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমাদের মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলীগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকার শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স, প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো, আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ, তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে। প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলীগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলীগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতের মানুষ যায়। এবং এই দলমত মানুষের মধ্যে তাবলীগের যে বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো, কে গেল, কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এরা খুব সহজে তারা পারবে। তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ, পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে, তাহলে এক বিষয়। আজকে এই শামা উবায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই। কি অভিযোগ? শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। এটা হলো শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ। আর জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের একজন দোসর, তেলবাজ, চামচা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান, তিনি 5ই আগস্টের পরে
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় ছিলেন এবং তিনিই তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এখন আপনি দেখেন, শামা উবাইদের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অভিযোগ, এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন। শামা উবাইদের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা, শামা উবাইদ অনেক ছোট নেত্রী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবাইদের বিরুদ্ধে করা অভিযোগ, দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন। অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, সেই তুলনায় শামা উবাইদের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না। অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। প্রথমত, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন, এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে। দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন, সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন, সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। এবং এই ভিডিওর নিচে, জামাতের বার্তার নিচে, জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ, ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই। এটাই কিন্তু রাজনীতি। অন দি আদার হ্যান্ড, আমরা আজকে দেখলাম শামা উবাইদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবাইদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন। ইলিয়াস হুসাইন, তারা বলেছেন ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার নাম ইলিয়াস আলী না। এক নাম্বার ভুল। এমন একজন সাংবাদিক যিনি গত 1.5 যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন, যিনি 6 মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন, আজকে তিনি আওয়ামী লীগের দোসর। তো নামটা হলো ইলিয়াস হুসাইন, ইলিয়াস আলী না। এক। দুই হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না, যুক্তরাষ্ট্রে থাকেন। বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য, বারবার বলছেন ইলিয়াস আলী। এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা। 3 নাম্বার, যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল, সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শামা উবাইদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা রাজনীতি না, খুবই দুর্ভাগ্যজনক। আপনারাও, আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক, আমি বলছি না। যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন, জামাতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন, একটা বিবৃতি দিতেন, বা শামা উবাইদ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন। সেটাই কি ভালো হতো না? আমি বুঝি না, বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ? বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায়? তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন। তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় 1 যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন, আজও বিএনপির পক্ষেই কথা বলছেন, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন। সব যে অসত্য তা তো বলবো না। এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এগুলো তো সত্য। কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক, তমুক নেতাকে বহিষ্কার করা হোক, আমাদের দলের ক্ষতি করতেছে তারা। কই একবারও তো মিছিল বের করলেন না। আপনাদের একজন নেত্রী, ক্ষুদ্র একজন নেত্রী, তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে 6 মাস আগেও নায়ক ছিলেন। একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। যেহেতু 57 সেনা অফিসারকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত হত্যা করেছে, তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে
যেই সকল 57 জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে। আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক, এই তদন্তকে আবার হাসিনার পক্ষে, ভারতের পক্ষে মোড় ঘোরাতে। জেনারেল ওয়াকারের যদি সৎ হয় বা নীতিবান হয়, সৎ বা নীতিবান এটা যদি হয়, তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করতো। কি করতো জানেন? জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে, যে আমি থাকাকালীন এই বিষয়টা জানতাম, আমার চোখের সামনে এগুলো হয়েছে, এগুলো আমার আওতা, আমার দায়িত্বের বাইরে ছিল, এটা নিয়ে থামানোর মতো কোনো কিছু ছিল না, আমি আর্মির প্রোটোকল এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছি, যার জন্য এটা আমি থামাতে পারি। এটা থেকে কংক্রিট একটা আইডিয়া আয়নাঘর সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারতো, কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে নাই। জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে? অবশ্যই পারে। জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিফের দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করার, 2-4টা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে, এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল, আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের বুকে গুলি ছুড়বো না, এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি। এই ধরনের ব্যাখ্যা জেনারেল ওয়াকার দিতে পারতো, কিন্তু সেটা সে করে নাই। আরো একটা কাজ করে নাই জেনারেল ওয়াকার, মুখরোচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে। এর লায়াবিলিটি আলটিমেটলি ওয়াকারের উপরে গিয়েছে। যেমন সে বলেছে, আমার উপরে বিশ্বাস করুন এবং আস্থা রাখুন। হুইজ হি? General Walker is General Walker a public official who can make a promise that I will do, have faith in me? Who are you? তুমি একটা প্রজাতন্ত্রের কর্মচারী ওয়াকার, সাবজেক্ট এটা। তো আপনাকে আমি যে কথাগুলো ওয়াকার করতে পারতো এগুলো সে করে নাই। এখন আরো একটা কথা আপনাদেরকে আমি বলেছি যে জেনারেল ওয়াকারের উপরে আমার অবিশ্বাসের আরো কিছু কারণ ছিল। সেই কারণের ভিতরে একটা ছিল, হাসিনা যখন পালিয়ে গেল তখন কোনো প্রকার কারণ ছাড়া হাসিনা চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকারকে ভারতীয় এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর তাকে কল করেছে। জয়শঙ্কর তাকে কল করেছিল। কেন জেনারেল ওয়াকারকে কল করবে? জেনারেল ওয়াকারকে তার কল করার দরকারটা কি? সে সেনাপ্রধান, সে কি গভর্নমেন্ট চালায়, সে কি গভর্নমেন্টের নিয়োজিত অথবা গভর্নমেন্টের আদেশপ্রাপ্ত এমন কোন ব্যক্তি সে একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে? আর্মির প্রোটোকলে সেনাবাহিনীর প্রধানের কোনো এখতিয়ার নাই বাংলাদেশের ফরেন পলিসি, এক্সটার্নাল পলিসি অথবা নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্ত নেওয়া। হুইজ হি? এই কাজটাও জেনারেল ওয়াকার করেছে। এখন জেনারেল ওয়াকার যখন এই কাজগুলো করেছে সে নিজেকে বিতর্কিত করেছে। এখন এই বিতর্কিত করতে গিয়ে আজকের জেনারেল ওয়াকার তার রেপুটেশনের উপরে অনেক প্রকার কোশ্চেন তৈরি হচ্ছে, তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে, তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না এবং ওয়াকারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না। এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস অ্যাজিউম করেছে। আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল। কেন? এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার বিহাইন্ড দ্য সিন দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে এবং এটা নিয়ে অনেক রিউমার, অনেক গুজব বাংলাদেশে আছে। এখন এই গুজবগুলো দূর করার জন্য জেনারেল ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো কথাবার্তা পাবলিকলি বলতে পারতেন কিনা? পারতেন। উনি করেছেন? উনি করেন না। উনি না করে একটা কাজ করেছেন, না আমি কথা ভালো বলি না, আমি কথা থেকে দূরে থাকি না, এই কথা বললে চলবে না। আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কে উপদেশ দিয়েছিল ওইখানে সেই ধরনের কথাবার্তা বলা? আপনি ওখানে এসে আপনি বলতে পারতেন সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে, চুপ্পু আমাকে এই অর্ডার দিছে, রাষ্ট্রপতি আমাকে এই সাবজেক্টে এটা দিছে, আমি নির্বাহী বিভাগের কেউ না, দেশের রক্ষার্থে, দেশ রক্ষার্থে, সার্বভৌমত্বের রক্ষার্থে, দেশের পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করব যাতে আমি নির্বাহী বিভাগকে সাহায্য করতে পারি এবং সাহায্যকারী হিসাবে আমার যা করার আমি তা করবো। ওই দিনকার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা এমনই ছিল যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব। আমি জেকব মিল্টন যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম বাংলাদেশ এমবাসিতে, সেখানকার ইমরান আমাকে সরাসরি বলল, আমি বললাম আপনি কার কাছ থেকে অর্ডার নেন? ওয়াকারের কাছ থেকে। হু ইজ ওয়াকার?